সহিংসতা, কম ভোটার উপস্থিতির কারণে আলোচনায় প্রথম দফার উপজেলা নির্বাচন, বেশিরভাগ জয় আওয়ামী লীগের, নজর কেড়েছেন বিএনপির বহিষ্কৃত নেতারা। আজ থেকে শুরু হলো হজযাত্রা, প্রথম ফ্লাইটে সৌদি রওনা হলেন 419 যাত্রী, সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ। আল্লাহর রহমতে কিভাবে হয়ে গেছে, দোয়া করেন আল্লাহ যেন কবুল করেন। সবাই আমাদের আন্তরিকতায় দেখাচ্ছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে পাবই আশাই রাখছি। আমরা যে ব্যবস্থাপনা পেয়েছি তাতে আলহামদুলিল্লাহ আমরা হাজিরা অত্যন্ত খুশি। অর্থ সংকটে বন্ধ রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ, বাধ্যতামূলক ছুটিতে হাজারো শ্রমিক, শঙ্কায় মেগা প্রকল্পের ভবিষ্যৎ। 200-250 লোক ছিলাম আমরা এই সাইডে কাজ করছি, কিন্তু এখন আপনার কাজ কাম নাই দিকে সবার ছুটি দিয়ে দিছে। 1.5-2 মাসের মতন এইভাবে পড়ে রয়েছে আর কি। এটা আর ভবিষ্যতে কাজ হয় কিনা কইতে পারব না। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। প্রথম ধাপের 139 উপজেলা পরিষদের ভোটে বেশিরভাগ জায়গাতেই চেয়ারম্যান পদে জয় পেয়েছেন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত প্রার্থীরা। স্থানীয় সরকারের এই নির্বাচনে বিএনপির বেশ কয়েকজন বহিষ্কৃত নেতা বিজয়ী হয়েছেন। তারা হলেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিএনপির বহিষ্কৃত নেতা আনোয়ারুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা বিএনপির বহিষ্কৃত নেতা আশরাফ হোসেন, বান্দরবান সদরের জেলা বিএনপির বহিষ্কৃত সিনিয়র সহ সভাপতি আব্দুল কুদ্দুস, সিলেটের বিশ্বনাথে জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সোহেল আহমদ, গাজীপুর সদরের বিএনপির বহিষ্কৃত নেতা ইজাদুর রহমান চৌধুরী ও শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা বিএনপির বহিষ্কৃত নেতা আমিনুল ইসলাম বাদশাহ বিজয়ী হয়েছেন। নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জেলা জাতীয় পার্টির সহ সভাপতি মাকসুদ হোসেন ও কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক রকুনুজ্জামান শাহিন জয় পেয়েছেন। রাতে 3 জেলায় হয়েছে নির্বাচন পরবর্তী সহিংসতা। ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে 2 প্রার্থী সমর্থকদের মধ্যে হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া। ককটেল বিস্ফোরণে আহত 5 জন। বুধবার রাতে ফলাফল ঘোষণার সময় প্রার্থী হুমায়ুন রেজা ও আশরাফ হোসেনের সমর্থকদের মধ্যে হয় সংঘাত। স্থানীয়রা জানায় সন্ধ্যার পর থেকেই মুখোমুখি অবস্থান নেয় 2 চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকরা। এক পর্যায়ে জড়ায় সংঘর্ষে সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারী সহ অনেকে আহত হন। খবর পেয়ে পুলিশ, র্যাব, বিজিবি সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাচনের ফলাফল দিতে দেরি হওয়ায় প্রার্থী সমর্থকরা বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি পেটা করে পুলিশ। বুধবার রাত 12টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে হয় এই সংঘর্ষ। 74টি কেন্দ্রের ফলাফলে জেলা বিএনপির সাবেক সহসভাপতি সোহেল আহমদ চৌধুরী বিজয়ী হন। কিন্তু কেন্দ্রের ফলাফলে এজেন্টদের স্বাক্ষর না থাকায় পুনঃভোটের আবেদন জানান আওয়ামী লীগ সমর্থিত 2 প্রার্থী। জটিলতা দেখা দিলে রাত 12টা পর্যন্ত ফলাফল ঘোষণা করতে পারেননি রিটার্নিং কর্মকর্তা। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে সোহেল আহমদের সমর্থকরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। প্রায় আধ ঘন্টা পর বিএনপি নেতাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। শরীয়তপুর নড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় চেয়ারম্যান সহ অন্তত 8 জন আহত হয়েছেন। বুধবার রাতে নশাসন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেনের বাড়ির সামনে হয় এই ঘটনা। পুলিশ জানায় নির্বাচনী ফলাফল শেষে বিজয়ী চেয়ারম্যান AKM ইসমাইল হকের সমর্থকরা বিজয় মিছিল বের করে। এ সময় পরাজিত প্রার্থী মামুন হোসেন মোস্তফার সমর্থকরা বর্তমান চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে নশাসন ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সহ অন্তত 8 জন আহত হয়।
যাত্রা শুরু হলো পবিত্র হজ ফ্লাইটের। আজ সকাল 7:20 ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা হয় প্রথম ফ্লাইট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে তাতে যাত্রী ছিলেন 419 জন। সার্বিক ব্যবস্থাপনায় বেশ সন্তুষ্ট মুসল্লিরা। ভিসা নিয়ে জটিলতার খুব শিগগিরই অবসান ঘটবে এমন আশ্বাস দিয়েছেন হাব সভাপতি। জানান সবাই নিবন্ধিত উপায়ে পালন করতে পারবেন হজ। মাগুরার মোহাম্মদ বিল্লাল হোসেন প্রায় 30 বছর ধরে তিলে তিলে জমিয়েছেন টাকা, দেখেছেন পবিত্র হজ পালনের স্বপ্ন। আল্লাহ আমাকে যে বাবু বাতাসের সাথে উড়াই নিয়ে যেতে পারেন আপনি, এমন চিন্তা ভাবনা মনে থেকে ছিল, টাকা নাই, আল্লাহর রহমতে কিভাবে হয়ে গেছে। মুসল্লিদের ভোগান্তি কমাতে বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হচ্ছে আশকোনার হজ ক্যাম্পে, আর সৌদি অংশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আশকোনা এবং বিমানবন্দরে সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট মুসল্লিরা। আমাদের খুব ভালো লাগতেছে, আমাদের কোনো কাজে কোনো ব্যাঘাত ঘটে নাই। ইনশাল্লাহ সকল কাজ এই পর্যন্ত ভালোভাবে হয়েছে। স্বপ্ন ছিল যে একবার হলেও যেন আল্লাহর ঘর তওয়াফ করানোর তৌফিক দেয় আল্লাহ, সেই হিসাবে আল্লাহ তৌফিক দিয়েছে। বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, তারপরে বলতে বাবা মা তো করতে পারি না, আমরা যদি আমাদের সামর্থ্য দেয় আমরা করে আসবো, এই আশা করে আসি। এবার হজে যেতে নিবন্ধন করেছেন 83,311 জন। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন 4,416 জন, বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায়। কিন্তু এখনও অর্ধেক মুসল্লির হয়নি ভিসা। হাব সভাপতি বলছেন শেষ পর্যন্ত থাকবে না জটিলতা, নিশ্চিত হবে সবার হজ যাত্রা। হজ ব্যবস্থাপনায় সবসময় যেহেতু দ্বিরাষ্ট্রিক বিষয় এবং অনেক নিয়ম কানুন সময়ক্ষণ মেনে করতে হয়, সে কারণে কিছু চ্যালেঞ্জ অবস্টাকলস থাকেই। এখন আমি মনে করি আর কোনো সমস্যা নেই, সব ভিসাও হয়ে যাবে এবং আল্লাহর মেহমানগণ খুব কমফোর্টেবলি এবছর হজ যাত্রায় যেতে পারবেন। বিমানবন্দরে ফিতা কেটে প্রথম ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী সহ বিমান ও হাব নেতৃবৃন্দ। সেখানে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। নিজেদের প্রস্তুতির কথাও জানান দায়িত্বশীলরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র হজ উপলক্ষে সম্মানিত হজ যাত্রীগণকে নিরাপদে পবিত্র ভূমিতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সবার দায়িত্বের মধ্য দিয়ে এই হজ সম্পূর্ণ হোক, সুন্দরভাবে সফল হোক, সার্থক হোক এবং আগামী দিনে এই হজ যাত্রীরা তাদের যাত্রাটা শুভ হোক এবং কবিরত হজ হিসেবে কবুল করে সুস্থ শরীরে আবার দেশে আসার আল্লাহ পাক তৌফিক দান করুন। বৃহস্পতিবার মোট 7টি হজ ফ্লাইট, তার মধ্যে বাংলাদেশ বিমানের 3টি, সৌদি এয়ারলাইন্স আর ফ্লাইনাসের 2টি করে 4টি। বাংলাদেশ আর সৌদি আরব এই দুই দেশের নানা নিয়মকানুনের পাশাপাশি আরও বিভিন্ন কারণেই হজ পালন ভীষণ একটা জটিল প্রক্রিয়া। এর বাইরে কিছু এজেন্সি মালিকের গাফিলতির কারণে প্রতি বছরই আশকোনাতে ভোগান্তিতে পড়েন হজযাত্রীরা। তারপরও সবার সহযোগিতা নিয়ে এবার হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে নিশ্চিত করতে চান সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, সমাবেশের বিষয়ে আলোচনার জন্য ডিএমপি কার্যালয়ে গেছেন বিএনপি নেতারা। সেখানে আছেন আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। আর রবিন, বিএনপি নেতাদের সাথে পুলিশের কি আলোচনা হয়েছে এবং সমাবেশের অনুমতি নিয়ে কিছু জানা গেছে কিনা আমাদেরকে জানান। সেই আলোচনার ফলাফল এখন পর্যন্ত আসলে মিলেনি এই অর্থে যে খানিক আগেই আসলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু এবং বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী আইনি তারা প্রবেশ করেছেন ডিএমপি কার্যালয়ে। এখনও তাদের বৈঠকটি আসলে শুরু হয়নি। মূলত শুক্রবার নয়াপল্টনে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের ঘোষিত যে কর্মসূচি, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী এবং হারুনুর রশিদ হারুন তাদের মুক্তির দাবিতে যেই সমাবেশের কর্মসূচি, সেই সমাবেশের অনুমতি প্রসঙ্গেই মূলত আলোচনার জন্য তারা এসেছেন। এই সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি মূলত ঘোষণা করেছিল 26শে এপ্রিল, যদিও তখন প্রচণ্ড তাপপ্রবাহ ছিল। সেই তাপপ্রবাহের কারণে সেটি তখন স্থগিত করে নতুন এই তারিখটি ঘোষণা করা হয় 10ই মে সেই কর্মসূচি পালনের। এবং সেই কর্মসূচি পালনের বিষয়ে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি তারা ইতিবাচকভাবে ডিএমপি দেখবে বা অনুমতি মিলবে এমন প্রত্যাশার কথা বলছেন তারা। যদিও গতকালই ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের বলেছেন যে অতীত অভিজ্ঞতার আলোকেই বিচার বিশ্লেষণ করে জনস্বার্থ বিবেচনা করেই আসলে অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। মূলত বিএনপির প্রতিনিধি দল আসলে ডিএমপি কার্যালয় থেকে বেরিয়ে আসার পর আমরা কথা বলবো, তখনই আসলে বোঝা যাবে কি আলোচনা হলো এবং শুক্রবার অনুষ্ঠিত এই সমাবেশে অনুমতি মিলবে কি মিলবে না সেই প্রসঙ্গে। রবির, আপনাকে ধন্যবাদ।
দর্শক, শুরুতেই বলছিলাম নির্বাচন ও ফল পরবর্তী খবরাখবর। এই ব্যাপারে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী নাবিল হোসেন। নাবিল, এবারের নির্বাচনে আলোচিত বিষয় ভোটার উপস্থিতির খরা, তাছাড়া জেলায় ছিল সহিংসতাও। বর্তমান অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে বা আইন শৃঙ্খলার কি পদক্ষেপ আপনার চোখে পড়েছে? ইশরাত, সিলেটের যে 4টি উপজেলায় প্রথম ধাপে নির্বাচন হয়েছে, সেই 4টির মধ্যে 3টি উপজেলায় কিন্তু আমরা দেখি যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ঘটনা রাজনীতির সাথে যারা জড়িত তারা আসলে জয়ী হয়েছেন। সিলেট সদরে জেলা আওয়ামী লীগের যিনি সহসভাপতি সুজাত আলী রফিক, তিনি বিজয়ী হয়েছেন। গোলাপগঞ্জ উপজেলায় জেলা আওয়ামী লীগের সদস্য তিনি বিজয়ী হয়েছেন। একইভাবে দক্ষিণ সুরমাতে আসলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি বিজয়ী হয়েছেন। অর্থাৎ 3টি উপজেলাতেই আমরা দেখেছি যে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তারা বিজয়ী হয়েছেন। তবে একদম ভিন্ন চিত্র ছিল কিন্তু সিলেটের বিশ্বনাথ উপজেলায়। সেখানে বিজয়ী হয়েছেন যিনি আসলে জেলা বিএনপির সাবেক সহসভাপতি সোহেল আহমদ চৌধুরী। তিনি সেখানে 13,322 ভোট পেয়ে বেসরকারিভাবে আসলে তিনি বিজয়ী হয়েছেন। এবং সেই ফল ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু গতকাল দীর্ঘ সময় আমরা দেখেছি যে বিশ্বনাথ উপজেলা পরিষদ একটি থমথমে পরিস্থিতি বিরাজ করেছিল। সারা দেশের ফল চলে আসার পরেও বিশ্বনাথ উপজেলার ফলটি কিন্তু রাত প্রায় 1টার কাছাকাছি আসলে ঘোষণা করা হয়েছিল। এর মূল যে কারণ, সেই কারণটি হচ্ছে যে আমরা জেনেছি যে সেখানে মূলত আসলে 3 জন প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছিল এবং অন্য 2 জন প্রার্থী তারা দুজনই আওয়ামী লীগের ঘটনা রাজনীতির সাথে ছিলেন। ফলে যেই ফলটি আসলে প্রকাশ বা আসলে এক ধরনের যে যিনি কাপ্পিরিশ প্রতীকে সোহেল আহমদ চৌধুরী তিনি বিজয়ী হচ্ছিলেন, সেই বিষয়টি তারা মেনে নিতে পারছিলেন এবং তাদের কর্মসমর্থকরা বাইরে উত্তেজনা সৃষ্টি করছিলেন। পরে পুলিশ আসলে লাঠিচার্জ করে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে আসলে সিলেটের পরিস্থিতি সবকিছুই স্বাভাবিক রয়েছে। আগামী ধাপের যে নির্বাচন, সেই দ্বিতীয় ধাপের নির্বাচনের জন্য যারা আছেন তারা এখন ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ইশরাত। নাবিল, আপনাকে অনেক ধন্যবাদ। চট্টগ্রামের কর্ণফুলী নদীর 15 নম্বর ঘাটে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে। 2 পাইলট অক্ষত, উদ্ধারে কাজ চলছে। এ বিষয়ে আরো জানাতে টেলিফোনে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী আলামিন শিকদার। আলামিন, দুর্ঘটনার সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে এবং কোনো হতাহতের কোনো খবর আছে কিনা আমাদেরকে জানান। ইশরাত, আমরা যতটুকু জানতে পেরেছি এটি হচ্ছে একটি প্রশিক্ষণ বিমান বাহিনীর বিমান এবং সেই বিমানটি প্রশিক্ষণ দেওয়ার জন্যই আকাশে উড্ডয়ন অবস্থায় ছিল এবং এক পর্যায়ে বিমানটিতে আমরা বেশ কিছু ফুটেজ এর মধ্যে হাতে পেয়েছি। সেই ফুটেজে দেখা যায় যে পেছনের অংশ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে। এই বিষয়টি কিন্তু স্থানীয় যারা রয়েছেন তাদের নজরে আসে, তারাই কিন্তু এই ভিডিওটি করেন। সেই ভিডিওটি আমাদের হাতে এসেছে, আমরা সেই ভিডিওটি এখন এক্সক্লুসিভ আকারে চালাচ্ছি। তবে একটি বিষয় হচ্ছে যে যতটুকু ধারণা করা যাচ্ছে এটা মাঝ আকাশে যখন উড্ডয়ন অবস্থায় ছিল সেই সময়টাতে কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এটাতে আগুন লেগে যায় এবং কালো ধোঁয়া বের হতে দেখা যায় সেখান থেকে। এবং এক পর্যায়ে পাইলটরা আসলে সেটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে, আমরা যতটুকু দেখেছি যে এই ফুটেজটিতেই দেখা গেছে যে একটি জাহাজের উপর দিয়ে প্যারাশুট যোগে, অর্থাৎ পাইলটরা নিরাপদেই হয়তো নামতে পেরেছেন, তেমনি একটি প্যারাশুট কিন্তু আমরা দেখতে পেয়েছি যে জাহাজের ঠিক পাশ দিয়ে নামছে, এমন একটি ফুটেজ কিন্তু এর মধ্যে আপনি হয়তো দেখছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে এই ঘটনা এখন পর্যন্ত হতাহতের ঘটনা সম্পর্কে আমরা এখনো জানতে পারিনি। ওই জায়গায় আমাদের সহকর্মী সুমন যাচ্ছে। তবে আমরা এখন এই জায়গা থেকে যতটুকু জানতে পেরেছি সেই বিমানটি উদ্ধারে কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর থেকে শুরু করে ফায়ার সার্ভিসের যারাই আসলে উদ্ধার কাজে সবসময় থাকেন তারা এর মধ্যে চেষ্টা শুরু করে দিয়েছেন। আমরা সেই তথ্যটি আমরা জানতে পেরেছি যে বাংলাদেশ নৌবাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে এবং এই ঘটনাটি ঘটার পর থেকে বাংলাদেশ বিমান বাহিনীও কিন্তু তৎপর রয়েছে এবং তারা জানার চেষ্টা করছে এবং ঘটনাস্থলে যাচ্ছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রথমে বিমানটি উদ্ধার করার চেষ্টা করছেন, এর আগেও পাইলটের ঠিক অবস্থানটি জানার চেষ্টা করছেন, তারা নিরাপদে নামতে পেরেছেন কিনা। সবকিছু আসলে সেই জায়গাটিতে যখন যাবে এবং বাহিনীর পক্ষ থেকে যখন আমাদেরকে বিস্তারিত জানানো হবে যে ভেতরে ঠিক 2 জন পাইলটের কি অবস্থা, তারা কি অক্ষত অবস্থায় ফিরে আসতে পেরেছে কিনা, সবকিছু আসলে ঠিক
তখন আমরা বুঝতে পারবো। আমরা যতটুকু জানতে পেরেছি 2 পাইলট এখন পর্যন্ত অক্ষত, এই ধরনের তথ্যই আমাদের কাছে রয়েছে এবং তারা প্যারাশুট যোগে পানিতে নেমেছেন, এই ধরনের তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে রয়েছে। তবে আমরা আরো পূর্ণাঙ্গভাবে যদি সংশ্লিষ্ট বাহিনী থেকে আমাদেরকে বিস্তারিত যখন জানানো হবে, সেটি হয়তো সরাসরি আমার সহকর্মী সুমন ঘটনাস্থল থেকে আপনাকে জানানোর চেষ্টা করবে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে একটি যান্ত্রিক ত্রুটির কারণে মাঝাকাশি এই বিমানটিতে। জি আলামিন, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে আবারও আপনার কাছ থেকে তথ্য নেবার চেষ্টা করব। অর্থ সংকটে বন্ধ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ, বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে হাজারো নির্মাণ শ্রমিককে। সুদের অর্থ পরিশোধ করতে না পারায় ঋণ বন্ধ করে দিয়েছে চীনের 2টি ব্যাংক। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও হয়নি সুরাহা। বারবার এমন সংকটে মেগা প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। গেল বছর 2 সেপ্টেম্বর খুলে দেওয়া হয়েছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত 11.5 কিলোমিটার অংশ। কথা ছিল বাকি 9 কিলোমিটার উড়াল সড়কের নির্মাণ কাজ শেষ হবে 2024 সালের মধ্যেই। সেই লক্ষ্যে কাজও চলছিল দিনরাত। তেজগাঁও থেকে মগবাজার অংশে এতদিন নির্মাণ শ্রমিকদের কর্মচাঞ্চল্যতা দেখা গেলেও হঠাৎ শ্রমিক শূন্য হয়ে পড়েছে প্রকল্পটি। প্রকল্পের 80% কর্মীকেই বিনা বেতনে পাঠানো হয়েছে ছুটিতে। কেবল হাতিরঝিল এলাকায় দেখা গেছে কিছু নির্মাণ শ্রমিককে 3-4 মাস ধরে প্রায় এভাবে থুয়ে রাখছে। এখন এসব মালামাল রাখার মতো জায়গা নাই, এর লেগে এটা এভাবে রেখে দিছি। 200-250 লোক ছিলাম আমরা এই সাইডে কাজ করছি, কিন্তু এখন আপনার কাজ কাম নাই দিকে সবার ছুটি দিয়ে দিছে। 1.5 মাস 2 মাসের মতন এইভাবে পড়ে রয়েছে আর কি। এটা ভবিষ্যতে কাজ হয় কিনা কইতে পারব না। আবার শুনছি যে বন্ধই থাকবো। 2011 সালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ পায় থাইল্যান্ড ভিত্তিক কোম্পানি ইতালথাই ডেভেলপমেন্ট কোম্পানি। অর্থ সংকটে পড়ে 2019 সালে চীনা 2 প্রতিষ্ঠান শ্যাংডং ইন্টারন্যাশনাল এবং সিনো হাইড্রো কর্পোরেশনের কাছে নিজেদের 49% শেয়ার বিক্রি করে দেয় প্রতিষ্ঠানটি। এরপরই কেটে যায় অর্থ সংকট। প্রকল্পে বিনিয়োগ করে চীনের 2টি ব্যাংক। ব্যাংক দুটির সাথে ঋণ চুক্তি হয় প্রায় 9,000 কোটি টাকার। ইতিমধ্যে ঋণ ছাড় হয়েছে 5,136 কোটি টাকার। ফলে কাজও চলছিল দ্রুত গতিতে। তবে 13তম কিস্তির আগেই বাধে বিপত্তি। ইতালথাই ব্যাংক ঋণের সুদ পরিশোধ করতে না পারায় অর্থ ছাড় বন্ধ করে দেয় ব্যাংক দুটি। ফলে অর্থ সংকটে আবারও স্থবিরতা নেমে আসে সরকারের মেগা এই প্রকল্পে। ডিলে হলে আমাদেরও কিছুটা ক্ষতি হচ্ছে, বাট এটা একটা পিপি প্রজেক্ট। আপনাকে বুঝতে হবে যে এটা সরকার তাদের একটা বিনিয়োগ, বাইরে থেকে তারা এই দেশের এই বিনিয়োগগুলো নিয়ে আসছেন। সেক্ষেত্রে ওদের ইন্টারনাল যে একটা সমস্যা, এই সমস্যার কারণে এই উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি। আমরা আশা করছি যে এটা দ্রুত সমাধান হয়ে যাবে। হয়ে গেলে আবার আমরা যে টাইমলাইন আছে হয়তো বা আমাদের কিছু সময় বৃদ্ধি পাবে। আমরা হয়তো চাচ্ছি যে জুন 2025 মধ্যে ইনশাআল্লাহ শেষ করতে পারবো। ব্যাংকের সাথে চুক্তি অনুযায়ী কোনো শেয়ার হোল্ডার ব্যাংক ঋণের সুদ দিতে ব্যর্থ হলে শেয়ার ছেড়ে দেওয়ার কথা থাকলেও এতে রাজি নয় ইতালথাই। দ্বারস্থ হয় আদালতের। থাই কোম্পানি যদি ঠিকমতো তাদের ঋণের অর্থ সুদটা পরিশোধ করতে পারতো তাহলে এই জটিলতাটা আসতো না। আমরা দেখছি, আমাদের বিষয়টা নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি, কন্ট্রাকচুয়ালি কী করা যায় সেগুলো আমরা ভাবছি। সব ব্যবস্থাই করা হবে, বাট বাই দিস টাইম আমরা দেখছি যে আমরা কোর্টে যে সিদ্ধান্তটা আছে রাইট আসবে সে পর্যন্ত ওয়েট করছি। তবে উদ্ভূত পরিস্থিতিতে সরকারকে বাস্তবতার নিরিখেই পদক্ষেপ নেয়ার আহ্বান বিশেষজ্ঞদের। পার্টনারদের মধ্যে যদি ট্রাস্টের অভাব হয়, আস্থার অভাব হয়, এরকম লিটিগেশন হয়, এটা কিন্তু বড় একটা শঙ্কা। সরকারকে ঘটনা উত্তর কিছু কাজ করে চুক্তিটাকে আমার মনে হয় পরিবর্তন করে সামনের দিকে আগানো আর কি। প্রকল্প কনস্ট্রাকশন পিরিয়ড এক্সপ্যান্ড হয়ে যাওয়া এর চেয়ে খারাপ জিনিস আর কিছু নাই। হ্যাঁ, এটাকে বলে কনস্ট্রাকশন ডিলে। কনস্ট্রাকশন ডিলে হলে মানে দেশও ক্ষতিগ্রস্ত হয়, আবার কোম্পানিও ক্ষতিগ্রস্ত হয়। সরকার এটা তাদেরকে অবশ্যই বলতে পারে যে তোমরা এটা বসে এটাকে সমাধান করে যাতে প্রকল্পটা যাতে থেমে না যায়। বারবার এমন সংকটে সরকারের অগ্রাধিকার প্রাপ্ত মেগাই প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও শঙ্কায় বিশেষজ্ঞরা। তাই সরকারকে এখনই সতর্ক হওয়ার আহ্বান তাদের। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি শুরু হওয়ার পর থেকেই অর্থায়ন ও ভূমি জটিলতা সহ বেশ কিছু কারণে প্রায় কয়েক বছর থমকে থাকে। তবে 2020 সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এর প্রকল্পের কাজ। এর 3.5 বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও কাজ শেষ হয়েছে
75%। আর নতুন করে তৈরি হওয়া এই জটিলতা কাটিয়ে বাকি 25% কবে নাগাদ শেষ হবে সেটি এখন বড় প্রশ্ন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সড়ক দুর্ঘটনা কমাতে মোটরযানের গতিসীমা ঘন্টায় সর্বোচ্চ 80 এবং সর্বনিম্ন 20 কিলোমিটার নির্ধারণ করেছে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়। সড়কে যানবাহনের গতি নির্ধারণের পর সড়কের আজকের অবস্থা জানাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী নুরুন্নবী সরকার। আর নুরুন্নবী, সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে কোনো মোবাইল কোর্টের তৎপরতা আপনি দেখতে পাচ্ছেন কিনা, বা চালকরা কি নতুন নীতিমালা মানছেন, কি দেখছেন আপনি? মোবাইল কোর্টের কোনো কার্যক্রম আমরা দেখিনি। বিআরটি এর পক্ষ থেকেও কিন্তু আমাদেরকে এই বিষয়টি অবহিত করা হয়নি। সড়কে আমরা দেখেছি এটি এখনো চলছে না। আর গতির বিষয়টি যদি বলেন, খালি চোখে দেখে মনে হচ্ছে যে যানবাহনগুলো আসলে গতি সীমা যেটা দেওয়া হচ্ছে সেটা মানছে না। তবে এটা খুবই অনুমান করা কঠিন। যেমন পুলিশের হাতেও কিন্তু স্পিড মাপার যে যন্ত্র সেটি কিন্তু ঢাকা শহরের কোনো ডিএমপির মধ্যে নেই। তবে মহাসড়কের হাইওয়ে পুলিশের কাছে সীমিত আকারে হলে সে যন্ত্রটা আছে। চালকরা বলছেন যে কোথাও কোন সড়কে কিভাবে চলতে হবে, যানজটে পড়ে থাকা নানা রকমের সমীকরণের হিসাব নিকাশ না করেই, সরকারের বস্তুনিষ্ঠ গবেষণা না করেই তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং এটি কার্যকর হবে কিনা সেটি নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। চালকদের মধ্যেও আপত্তি আছে, কারণ সড়কের বিভিন্ন ধরন বা বাঁক অনুযায়ী সড়কের যে কার্যক্রম রয়েছে, সক্ষমতা রয়েছে, সেগুলো নানা কিছুই কিন্তু আমলে না নিয়ে এই সিদ্ধান্তটা দেওয়া হয়েছে। আর পুলিশের পক্ষ থেকে যেটা মানানো হবে তাদের কাছে সেই মানানোর যন্ত্রটা কিন্তু নাই। চালকদের অনেকেই কিন্তু জানে না। যেমন হাতিরঝিলে শুধু গতিসীমা 40 কিমি লেখা আছে, এখানে সিএনজি চলছে, প্রাইভেট কার চলছে, মিনি বাস চলছে, বাইক চলছে। তো কোন যানবাহনের জন্য কোনটা গতিসীমায় সেটা কিন্তু আলাদা করে কিন্তু সাইনবোর্ডে উল্লেখ করা নেই। এরকম নানা ধরনের সমীকরণ কিন্তু রয়েছে। এবং যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে এর মধ্যে বলা হয়েছে কলকাতাতেও স্পিড ক্যাম্প বসানো হয়েছে। তো সেই স্পিড ক্যাম্প বসানো হলে তাহলে স্বচ্ছতা থাকবে এবং দুর্নীতি হবে না। পুলিশের হাতে যখন ওই যন্ত্রটা থাকবে সেখানে অপব্যবহার বা দুর্নীতির সুযোগ থাকবে। সেই কারণে বলা হচ্ছে যে যন্ত্র না বসিয়ে ক্যামেরা বসানো হলে এই যে গতিসীমার বিষয়টি হয়তো বা নিয়ন্ত্রণে আনা যেতে পারে। ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম চট্টগ্রামের কর্ণফুলী নদীতে দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। ঘটনাস্থলে রয়েছেন আমার সহকর্মী শহীদুল সুমন, সরাসরি যাচ্ছি তার কাছে। সুমন, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা এবং কিছু কি জানতে পেরেছেন? কর্তৃপক্ষের কাছ থেকে কি কি তথ্য দেওয়া হয়েছে এবং উদ্ধার কার্যক্রম সম্পর্কে কি দেখছেন আপনি? ইশরাত, বিমান বাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো আসলে তথ্য জানানো হয়নি। তারা আসলে যেটি বলছেন যে উদ্ধার কাজ চলছে। আমরা দেখছি ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এসেছেন এবং তারা কিন্তু উদ্ধারে ইতিমধ্যে কাজ শুরু করেছেন। এটি কর্ণফুলী নদীর যে 11 নম্বর ঘাট রয়েছে, অর্থাৎ বোট ক্লাবের যে পতেঙ্গা বোট ক্লাব রয়েছে, সেই বোট ক্লাবের পাশেই আসলে এই ঘটনাটি ঘটেছে। যারা স্থানীয়রা, যারা প্রত্যক্ষদর্শীরা এখানে দেখেছেন, তারা আসলে বলছে যে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আসলে আকাশে উঠছিলেন, তখনই হঠাৎ আগুন ধরে যায়। পরবর্তীতে এটি কিন্তু এই যে 15 নম্বর ঘাটের যেই কর্ণফুলীর রয়েছে নদী, সেখানে আসলে মোহনায় এটি সেখানে বিধ্বস্ত হয়েছে। অর্থাৎ হয়তো বিমান বাহিনীর পক্ষ থেকে এটি জানাবে যে কোনো দুর্ঘটনা এড়াতেই হয়তো তারা এই পানিতেই হয়তো বিমানটি নামিয়ে দিচ্ছে, এমনটি হয়তো বলতে পারে। যেহেতু সেখানে 2 জন পাইলট ছিলেন, তাদেরকে কিন্তু অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখন যে বিমানটি রয়েছে সেটি উদ্ধারে কিন্তু আপনি দেখছেন বিমান বাহিনীর সদস্যরা, ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে এসেছেন এবং তারা কিন্তু উদ্ধারে কাজ করছে। যদিও বা ভিতরে, যেহেতু এটি সংরক্ষিত এলাকা, গণমাধ্যম কর্মীদের এখনো ভিতরে প্রবেশ করতে দেয়নি। আমরা আসলে যতটুকু এখান থেকে দেখা যাচ্ছে, ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এখানে এসেছেন এবং তারা এবং বিমান বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু উদ্ধারে কাজ করছেন। সব মিলিয়ে এখানে ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসে পৌঁছেছেন। যারা এখানে দেখেছেন তারা আসলে বলছেন যে বিমানটি আসলে হঠাৎ করে আগুন ধরে যাওয়ায় সেটি এখানে হয়তো পানিতে নামিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকেই বিমান বাহিনীর যে 2 জন ছিলেন তাদেরকে কিন্তু পাইলট, তাদেরকে জীবিত উদ্ধার করা হয়েছে। আমরা যতটুকু জানি YAK 130 মডেলের যে প্রশিক্ষণ বিমানটি, সেটি আসলে মূলত প্রশিক্ষণে অবস্থায় ছিলেন এবং সেটি কিন্তু যে হঠাৎ
হয়তো কোনো ধরনের ত্রুটি থাকতে পারে, সেই ত্রুটির কারণেই হয়তো এই দুর্ঘটনা ঘটতে পারে। ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে উদ্ধার কাজ চালাচ্ছে। বিমান বাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত আমাদেরকে সেভাবে কোনো কিছুই এই দুর্ঘটনা সম্পর্কে জানায়নি। হয়তো উদ্ধার কাজে শেষ হলেই বিমান বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের ব্রিফিং করা হলে সেখান থেকে আমরা বিস্তারিত আপনাদের জানাতে পারবো। ইশরাত, সুমন, ধন্যবাদ আপনাকে। ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মার্কিন দূতাবাস অভিমুখে ছাত্র জনতার বিক্ষোভ। রাজধানীর সুবাস্তু এলাকায় আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ, সরাসরি যাচ্ছে তার কাছে। সবুজ, মার্কিন দূতাবাস অভিমুখে ছাত্র জনতার বিক্ষোভের বিস্তারিত তথ্য আপনার কাছে কি কি আছে, এবং সেখানে ছাত্রদের কত ছাত্র জড়ো হয়েছেন, আপনি কি দেখতে পাচ্ছেন আমাদেরকে জানান। মূলত 11টার দিকে এই কর্মসূচি ছিল এবং 11টার দিকে তারা ইউএস এম্বাসির সামনে জড়ো হওয়ার যে কথা সেই কর্মসূচিটি ছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে সুবাসী টাওয়ারের নিচে মূলত এখানে যারা এই আয়োজনটি করেছেন ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে, এখানে মূলত ছাত্র জনতার যে বিক্ষোভের কথা বলা হয়েছে, ছাত্র জনতার যে এখানে দেখা গেছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সুবাসী টাওয়ারের সামনে এসে জড়ো হতে শুরু করেছেন এবং ফিলিস্তিনির যে গণহত্যা চলছে সেই গণহত্যা বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং এরপরেই তারা হয়তো কিছুক্ষণের মধ্যে ইউএস এম্বাসির অভিমুখে যে যাত্রা সেই যাত্রা এখান থেকে শুরু করবেন। তবে আমরা দেখেছি যে সড়কের অর্থাৎ ইউএস এম্বাসি পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে পুলিশ শক্ত অবস্থানে দাঁড়িয়েছে। তারা বলছেন যে এই ধরনের প্রতিবাদ তারা করতে পারে শান্তিপূর্ণভাবে। ধন্যবাদ আপনাকে।